আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আরে সবুজ পরি, আজ রাতে আমরা নিচের গ্রামে নামি না। সারা জীবনে তো পরিরাজ্যই কাটিয়ে দিলাম, নিচে গিয়ে একটু মানুষের রাজ্যটা ঘুরে দেখব। হ্যাঁ নীলপরি, শুনেছি মানুষের রাজ্যটা নাকি অনেক সুন্দর। নিচে দেখো, গাছের ডাল, নদীর ধার, কত সুন্দর। আহ, আমি এসব মাটির গন্ধে নামবো না। তোমাদের যেতে হয় তোমরা যাও, আর আমায় ময়লাতে নয়, সোনার মধ্যেই মানায়। আমি সূর্যের আলো থেকে জন্মেছি, আমি সবচেয়ে উজ্জ্বল। সোনালি পরি, এত অহংকার করা ভালো নয়। অহংকার করলে কিন্তু একদিন আলো নিভে যায়। আমার আলো কোনো দিন নিভবে না। আমার কাছে এত আলো আছে যেটা আমি গোটা পৃথিবীটাকে ঝলমল করতে পারবো। সোনালি পরি, একটা কথা সব সময় মাথায় রেখো, অহংকারই পতনের মূল। আচ্ছা, আর জ্ঞান দিও না তো। চলো, আমিও যাচ্ছি তোমাদের সঙ্গে। কি গো, আজও খালি হাতে ঘরে ফিরলা? ঘরে তো খাবারের মতো কিচ্ছুটি নেই, সেই কথা কি তুমি ভুলে গেছো? না গিন্নি, আমি কিছুই ভুলিনি। সারাদিন কাজ খুঁজে কোথাও একটা কাজও পেলাম না। আজও দিনটা গেল কাজ ছাড়াই। টাকা না হলে পেটের ভাত জোগাড় করব কি করে বলো তো? কাজ না করলে খাবো কি? ছেলে মেয়ে দুটোকে নিয়ে বাঁচবো কি করে? আজ দুদিন ধরে ঘরে চালও শেষ। চারজন দুটো দিন ধরে না খেয়ে আসি। মিনার রাজুর জন্যে মনটা যেন কেমন করছে। নিজেরা না হয়ে কষ্ট মষ্ট করে চললাম, কিন্তু বাচ্চা দুটো, ওদের কি হবে? মা, আমাদের কি তাহলে আজও না খেয়ে থাকতে হবে? আর না খেয়ে থাকতে পারছি না মা। বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে কাজ খুঁজতে যাব। দুজনে যদি কাজ করি তবে খাওয়ার জন্য কিছু টাকা জোগাড় করতে পারবো। না রে বাবা, তোকে এই ছোট্ট বয়সে কাজে যেতে হবে না। আজ একটু কষ্ট কর, কাল ঠিক কাজ করে খাবার নিয়ে আসবো। না বাবা, আজ 2 দিন ধরে তুমি এমন কথাই বলছো, কিন্তু কিছুই তো আনছো না। 2 দিন ধরে তো আমরা না খেয়ে আছি। কাল আমি তোমার সাথে কাজে না গেলে আমি একাই কাজ করতে চলে যাব। না বাবা, তুই ছোট মানুষ, তুই কোথায় কাজ খুঁজতে যাবি? আর তোকে কেউ কাজও দেবে না। তাছাড়া এখন মাঠে কাদা, কাজও তেমন নেই। আমি কথা দিচ্ছি, কাল একটা না একটা ব্যবস্থা ঠিক করব, বুঝলি? আরে সবুজ, দেখো, এই চালের নিচে যে মানুষগুলো থাকে, ওদের কি অবস্থা! কত কষ্টে আছে ওরা। হ্যাঁ নীলপরি, তুমি ঠিক বলেছ। 2 দিন ধরে ওরা নাকি না খেয়ে আছে। ইচ্ছে করছে ওদের সাহায্য করতে। ইস, ওইসব কারণে আমার মানুষদের রাজ্যে আসতে একটু ইচ্ছে করে না। এদের নিজেরাই কষ্টে পড়ে, আবার কষ্ট নিয়ে প্যান প্যান করে কান্না করে। আহ সোনালি পরি, এমন করে বলছো কেন? মানুষের তো আমাদের মতো আর জাদু শক্তি নেই যে বিপদে পড়লে জাদু দিয়ে উদ্ধার হবে। আমি অত কথা ভাবতে চাচ্ছি না। আমি এখানে ঘুরতে এসেছি, আমি ওদের নিয়ে ভাববো কেন? এই বলে সোনালি পরি উড়ে গাছের ডাল বদলাতে গিয়ে এক ডালে ধাক্কা খেয়ে ঝলসে উঠে আলো। আর সোনালি পরি ঘরের চালে থাকা একটি বোতলের মধ্যে আটকে যায়। আহ, আমি নড়তে পারছি না কেন? আমাকে সাহায্য করো, আমার খুব কষ্ট হচ্ছে। সাহায্য করো আমাকে। এই, তোমরা শুনতে পাচ্ছ না? সাহায্য করো। আরে সোনালি পরি, তুমি কোথা থেকে কথা বলছো? তুমি কোথায় কষ্ট পাচ্ছ? তুমি কোথায় গেলে? নীলপরি, আমি বোতলের মধ্যে আটকে গেছি।
আমাকে সাহায্য করো, আমি তো নড়াচড়াও করতে পারছি না। আরে, আমরা তো কোথাও তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় সোনালী পরী? তোমার জাদু শক্তি দিয়ে নিজেকে আলোকিত করো। আমি গাছের ডালে ধাক্কা খেয়ে দুর্বল হয়ে পড়েছি। আমার কোনো শক্তি কাজ করছে না, আমার আলো নিভে যাচ্ছে। সোনালী পরী, নিজেকে শান্ত করো, নিজের জাদু শক্তি কাজে লাগানোর চেষ্টা করো। সোনালী পরী, সোনালী পরী, তুমি কোথায়? সাড়া দাও। আরে, সোনালী পরী তো সাড়াই দিচ্ছে না। আরে, রাতও তো শেষের পথে, আমাদের তো এখন রাজ্যে ফিরতে হবে। কিন্তু সোনালী পরীকে ছাড়া আমরা ফিরবো কি করে? এখন তো আর কিছুই করার নেই, চলো আমরা ফিরে যাই। কাল রাতে আবার পৃথিবীতে আসবো সোনালী পরীকে খোঁজার জন্যে। এরপর সবুজ ও বেগুনি পরী পরী রাজ্যে ফিরে যায়। এইদিকে সোনালী পরী একা পড়ে থাকে চালের ফাঁকে বোতলের মধ্যে। এভাবেই রাত কেটে যায়। সকাল হয়ে গেছে তো, ছেলে মেয়ে দুটো ওঠার আগে ওদের বাবাকে ডেকে তুলি। বাইরে গিয়ে গাছ পেড়ে কিছু খাবার আনতে হবে। ছেলে মেয়ে দুটো ঘুম থেকে উঠলেই খাবারের জন্যে পাগল হয়ে যাবে। কি গো, ওঠো, সকাল হয়ে গেছে, কাজে যাবে না? আরে, তোমার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ গিন্নি, কাল রাত থেকেই গাটা গরম ছিল, আর এখন তো গায়ে খুব জ্বর এসে গেছে। আরে আরে, এই জ্বর গায়ে আবার উঠে দাঁড়ালে কেন? গিন্নি, দেখি বাইরে গিয়ে কোনো কাজ পাই কিনা। জ্বরে ঠিক মতো দাঁড়াতেও পারছো না, তাহলে কাজ খুঁজবে কি করে? আর কাজই বা করবে কি করে? না পারলেও তো করতে হবে। কাল বাচ্চা দুটোকে কথা দিয়েছি, আজ ওদের মুখে যে করেই হোক খাবার তুলে দেব। আজ আমাকে বাইরে যেতেই হবে। না না, এই শরীর নিয়ে আমি তোমায় বাইরে যেতে দেব না। না না গিন্নি, তুমি আমাকে বাধা দিও না। রামুদের কথার আওয়াজ শুনে ছোট্ট পরীর ঘুম ভেঙে যায়। রামুদের কথা শুনে পরীর খুব দয়া হয়। সে চালের ফাঁক দিয়ে তাকিয়ে নিচের দৃশ্য দেখে। সোনালী পরীর চোখে জল চলে আসে। এরা এত কষ্ট করে বাঁচে। আমার যখন শক্তি চলে যায় তখন আমিও বুঝতে পেরেছি ক্ষমতা ছাড়া মানুষ কত অসহায়। অথচ গর্ভে আমি অন্ধ ছিলাম। আমি এদের সাহায্য করতে পারি, দেখি আমার শক্তি ফিরল কিনা। গিন্নি, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আস্তে আস্তে গিয়ে দেখি কিছু পাই কিনা। রামু এক পা দুপা বাড়াতে খাবার ভর্তি ঝুড়িটা তার চোখে পড়ল। আরে, আমাদের উঠানে এক ঝুড়ি খাবার কোথা থেকে আসলো? গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো। আরে, জ্বর গায়ে কি লোকটা পড়ে গেল নাকি? কি গো, কি হয়েছে? অমন করে চিৎকার কেন করলে? দেখো গিন্নি, কত খাবার, চাল ডাল তেল লবণ ফল মূল, এগুলো ভর্তি একটি ঝুড়ি কে যেন আমাদের উঠানে রেখে গেছে গো। হে কি কাণ্ড গো, এক ঝুড়ি ভর্তি খাবার দাবার কে রেখে গেল? ওগো সৃষ্টিকর্তা, তুমি আমাদের মুখ তুলে চেয়েছো। আরে মা, কতগুলো খাবার! আজ আমি পেট ভরে খাবার খাবো। কি মজা, কি মজা! মা, এত খাবার কোথায় পেলি? জানি না রে মা, কে যেন রেখে গেছে।
মা, মনে হয় পড়ি এসে আমাদের কষ্ট দেখে ঝুড়ি ভরে খাবারগুলো রেখে গেছে। ধুর পাগল, পড়ে আসবে কোথা থেকে? গিন্নি, কথা বাদ দিয়ে আগে ঘরে চলো। খাবার দেখে তো খিদে 10 গুণ বেড়ে গেল। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। চলো মা, পেট ভরে খাবার খেয়ে নেই, পরে ভাববো খাবারগুলো কে দিল। আচ্ছা ঠিক আছে, চল। কই গো তোমরা? আমার রান্না বান্না হয়ে গেছে, তাড়াতাড়ি খেতে এসো। আহ মা, জানটা জুড়িয়ে গেল। আজ কতদিন পরে পেট ভরে খাবার খেলাম। মা, আজ খুব ভালো লেগেছে, পেটটা একেবারে ভরে গেছে মা। তোমাদের এমন পেট ভরে খেতে দিতে পেরে আমারও খুব আনন্দ লাগছে। না জানি ঝুড়ি ভর্তি খাবার কে রেখে গেছে। সে যেই হোক না কেন, সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। ওদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। আমি আগে কখনো জানতামই না যে পরের উপকার করলে মনে এত শান্তি লাগে। আমি না জানি এখান থেকে কবে মুক্তি পাবো, তবে যতদিন থাকবো ততদিন ওদের উপকার করব। মিনা, রাজু নে, পাকা পেঁপে খা। আরে মা, পেট তো ভরে আছে, আবার পেঁপে কোথায় রাখবো? আরে বাবা, খা। আজ সৃষ্টিকর্তা আমাদের পেট ভরে খেতে দিয়েছে। খা বাবা, খা খা। হ্যাঁ রে রাজু, পাকা পেঁপে খেতে খুব মজা লাগে। হোগো, আমাদের উঠোনটা পড়েই তো থাকে। চলো না, এই পাকা পেঁপের বীজগুলোর সারা উঠোনে পুঁতে দিই। গিন্নি, কথাটা তুমি মন্দ বলনি। এই পেঁপে আমাদের জীবনের আশীর্বাদ হয়ে এসেছে গো। হয়তো একদিন এই পেঁপেই আমাদের ভাগ্য বদলে দেবে। কিন্তু বাবা, এই বীজ থেকে কবে চারা বের হবে, আর কবেই বা আমাদের ভাগ্য বদলাবে? হবে হবে, নির্দিষ্ট সময়ে সব হবে। আগে আমরা বীজ তো লাগাই। মিনা, যা, রান্নাঘর থেকে পেঁপের বীজগুলো নিয়ে আয়। গিন্নি, আমি মাটি খুঁজে দিচ্ছি, তোমরা 3 জনে মিলে বীজগুলো পুঁতে দাও। আচ্ছা ঠিক আছে, চল রাজু, মিনা। মা, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। গিন্নি, বেশ তো বেলা হয়ে গেছে, আজ আর কাজে যাব না, কাল না হয় যাব। হ্যাঁ গো হ্যাঁ, আর কাজ করতে যেতে হবে না। তোমার শরীরটা তো খারাপ, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। মা, আজ আর ঘুমোতে কষ্ট হবে না, আজ তো পেট ভরা। হ্যাঁ রে রাজু, একেবারে ঠিক কথা বলেছিস। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। আচ্ছা ঠিক আছে, তোমাদের কথাই সত্যি হোক। এই পেঁপের বীজই তোমাদের ভাগ্য বদলে দিক। এবার নাও, এই পেঁপে তোমাদের সব কষ্ট দূর করে দেবে। কই গো, কোথায় গেলে তোমরা? শিগগিরই বাইরে বেরিয়ে এসো। আরে মা, আমাদের উঠানে এত বড় বড় পেঁপে গাছ কোথা থেকে আসলো? শুধু বড় বড় গাছ না,
গাছে তো পেঁপে ভর্তি হয়ে আছে। বাবা, শুধু পেঁপে না, পেঁপেগুলো কত বড় বড় আর পাকা পাকা। ওগো, আমাদের সাথে এগুলো কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। এগুলো কি করে সম্ভব? মা, মনে হয় কোনো পরী এসে আমাদের তার জাদু দিয়ে সাহায্য করছে। তুই এসব কি বলছিস রে রাজু? সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, ওসব পরিটরি কিছু না রে। হ্যাঁ গো হ্যাঁ, আমাদের কষ্টের দিন মনে হয় ফুরিয়ে যাচ্ছে। এই পেঁপে বিক্রি করে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, পাকা পেঁপে বাজারে অনেক দামে বিক্রি হয়। গিন্নি, ঘর থেকে দুটো ঝুড়ি আনো, গাছ থেকে পেঁপে পেড়ে বাজারে বিক্রি করে আসি গো। হ্যাঁ গো, তোমরা সাবধানে পেঁপেগুলো পারতে লাগো, আমি ছুরি নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে। বিনা, রাজু, পেঁপে বিক্রি করে তোদের জন্য কি কি আনবো বলতো? বাবা, আমাদের জন্য মজার মজার খাবার আনবে। বাবা, মাংস কিনে আনবি, কতদিন হয়ে গেল মাংস খাই না। ওগো, কোনো খাবার আনতে হবে না, ঘরে এখনো অনেক খাবার আছে। তুমি পেঁপে বিক্রির টাকা দিয়ে ঘরের জন্যে টিন কিনে আনো। বৃষ্টির সময় আসছে, বৃষ্টি হলে চাল দিয়ে সব সময় পানি পড়ে। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিক বলেছ। টিন লাগালে বৃষ্টির সময় আর ভিজতে হবে না। চালের ওপর অনেক পাতা জমেছে, তাহলে চলো সবাই মিলে চালটা পরিষ্কার করি। ঠিক আছে, চলো। এই অংশটা বারবার চুইয়ে পড়ে, আগে টিন এনে এই দিকটা ঠিক করে দিতে হবে। বাবা, আমি হালকা, আমি চালের উপর সহজেই উঠতে পারবো। হ্যাঁ, তা ঠিক। যা তাহলে, তুই ওঠ চালের ওপরে, সাবধানে যাস কিন্তু। মা, বাবা, এখানে ছোট্ট বোতলের মধ্যে কিছু একটা আছে, আর বোতলের ভেতরে আলো জ্বলছে। কি বলছিস কি? বোতলের মধ্যে আবার কিসের আলো জ্বলবে? দেখি তো। বিনা বোতলটা নাড়তেই বোতলের মুখ খুলে গেল, আর চারিদিক আলো ছড়িয়ে পড়ল। সোনালি পরী মুক্ত হয়ে দাঁড়িয়ে তার ডানা দুটি মেলে দিল। আহ, আমি আমি মুক্ত। মা গো মা, কে তুমি? ভয় পেও না, আমি তোমাদের ঘরের চালে সোনালি পরী। ভুল করে বোতলে বন্দি হয়ে গিয়েছিলাম, আজ তোমার জন্য মুক্তি পেলাম। খোলা বাতাসে নিজের ডানা মেলতে পারলাম। পরী, তুমি সত্যি আসো নাকি নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, আমি সত্যি। তার মানে সোনালি পরী, তুমি আড়াল থেকে আমাদের সাহায্য করছিলে? হ্যাঁ, আমি তোমাদের কষ্ট দেখেছি, তাই তোমাদের সাহায্য করেছি। কি বলেছিলাম না মা, পরী আমাদের সাহায্য করছে? কিন্তু তোমরা তো কেউ আমার কথা বিশ্বাসই করছিলে না। হ্যাঁ রাজু, তুমি ঠিক বলেছিলে। শোনো, এখন থেকে তোমাদের ঘরে আর কোনো অভাব আসবে না। তোমাদের পরিশ্রমী তোমাদের জীবন আলোকিত হবে, আর এই পেঁপে গাছগুলো সারা জীবন তোমাদের সাহায্য করবে। এই গাছের পেঁপে কখনো শেষ হবে না। সোনালি পরী, আমরা তোমার এই দয়া কোনো দিনও ভুলবো না। মনে রেখো, অহংকার আলোকে নিভিয়ে দেয়, আর ভালোবাসা ভালোবাসা আলোকে চিরকাল জ্বালিয়ে রাখে। সবসময় অসহায়কে সাহায্য করবে। আজ আমি আসি তবে।
সোনালি পরি হাসে আর তারপর ধীরে ধীরে উড়ে চলে যায়। চালের ওপর এক টুকরো সোনালি আলো রয়ে যায়, যা চাঁদের আলোয় ঝিকিমিকি করে। গাছের পেঁপে বিক্রি করে রামুদের সব অভাব দূর হয়ে যায়, আর এরপর থেকে রামুরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হোগো, তুমি এইভাবে কি ভাবছো বলো তো? সে ভোর থেকেই দেখছি তুমি এক দৃষ্টি ওই আকাশের দিকে তাকিয়ে আসো। জানো মিথিলা, আমি গত রাতে আবার সেই স্বপ্নটা দেখেছি। দেখলাম একটা সাদা ঘোড়া মেঘের ভেতর দিয়ে উঠছে, আর আমি তার পিঠে বসে আছি। আর নিচে দেখি আমাদের পুরো গ্রামটা ছোট্ট সাজানো ফুলের বাগানের মতো লাগছে। তুমি স্বপ্ন নিয়ে এত ভাবছো কেন বলো তো? স্বপ্ন তো স্বপ্নই হয়। চাষের কাজটা ঠিক মতো করো, তবেই ঘরে ভাত জুটবে। ওসব রূপকথার গল্প। স্বপ্ন আমাদের মতো মানুষদের জন্যে না, বুঝলে? জানি গিন্নি, জানি। তবুও কেন জানি মনে হয় ওই ঘোড়াটা যেন আমায় ডাকছে। তার চোখ দুটোর ভাষা যেন আমি বুঝতে পারছিলাম, যেন সে বলছিল, এসো আমার সাথে চলো, তোমাকে নিয়ে মেঘের রাজ্য থেকে ঘুরে আসি। আকাশে ঘুরে আর তোমার কি লাভ হবে বলো? আমাদের তো মাটিতে সংসার, আর আমি আছি, আমাদের রানী আছে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। মা, বাবা একদিন সত্যি আকাশে উঠবে? তোর বাবা কিভাবে উড়বে রে মা? মানুষ কি আর পাখি নাকি? বাবা তো বলে সে মেঘের মধ্যে জাদুর ঘোড়া দেখেছি। আমি জানি সেই ঘোড়া সত্যি আছে। আহ, তুই দেখছি ঠিক তোর বাবার মতোই হয়েছিস। দুজনেই স্বপ্নেই জগতে বাস করিস। মা, তুমি দেখো, একদিন আমি আর বাবা দুজনেই ওই জাদুর ঘোড়ায় চড়ে মেঘের উপর ঘুরবো, আর তখন তোমার বিশ্বাস হবে মা। কি ভাবছো গো? আজও নিশ্চয়ই ওই স্বপ্ন দেখবে, তাই না? জানি না মিথিলা, কিন্তু আজ ঘোড়াটা যেন আমার আরো কাছে আছে মনে হচ্ছে। মনে হচ্ছে আজ সে আমায় সত্যিই নিতে আসবে। হোগো, হোগো, এইসব বলো না। আমার এসব অজানা গল্প কাহিনীর জিনিসে বড্ড ভয় লাগে। ভয় পেও না মিথিলা, স্বপ্ন মানে ভয় না, স্বপ্ন মানে আশা। স্বপ্নই তো মানুষকে বাঁচতে শেখায়। সিধু, তোমার যাত্রা শুরু হয়েছে। আমি প্রস্তুত। তোমার যেখানে ইচ্ছা আমাকে নিয়ে যাও। আমি তোমার সাথে মেঘের রাজ্যে হারিয়ে যেতে চাই। আরে সিধুদা, এত কষ্ট করে জমি চাষ করছো কেন? এত পরিশ্রম করে লাভ কি বলো তো? শুনেছি দেবাশিস বাবু নাকি তোমার জমি নিতে চান। উনি তোমার এই জমির ভালো দামই দেবেন। না, আমি এই জমি বিক্রি করব না মহেশ। এই মাটি আমার বাবা চাষ করে গেছে। এই জমিতে আমার বাবার ঘাম, আমার বাবার রক্ত, আমার বাবার পরিশ্রম মিশে আছে। এই জমি আমার পক্ষে বিক্রি করা সম্ভব না। আরে মিয়া, ওসব আবেগের গল্প রাখো তো। মোড়ল বাবু বলেছে যে না বোঝে তাকে ভালো করে বোঝাতে হয়। ভাবো সিধু, ভালো করে ভাবো। আজকের দিনে টাকাই সব। জমি বিক্রির টাকা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করতে পারবে। এই ক্ষেতে রোদ বৃষ্টির মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না। টাকা দিয়ে সব হলেও স্মৃতি কেনা যায় না মহেশ। এটা শুধু একটা জমি না, এটা আমার পূর্বপুরুষের শেষ স্মৃতি। ঠিক আছে,
তোমাকে এত করে বুঝালাম, তুমি তো বুঝলে না। এখন তাহলে তোমাকে অন্যভাবে বুঝিয়ে দিতে হবে। কি খবর মহেশ? আজ না তোমার সিধুর সঙ্গে কথা বলার কথা ছিল? ওর সঙ্গে কথা বলেছো? হ্যাঁ বাবু, বলেছি, কিন্তু সে বড্ড একগুঁয়ে। বলে জমি নাকি তার প্রাণের সমান, ওই জমি সে কিছুতেই বেচবে না। প্রাণের সমান? তাহলে তোর প্রাণটাই আগে নিতে হবে। সিধুর ওই জমি ছাড়া আমার নতুন রাস্তা হবে না, বুঝেছ মহেশ? বাবু, আপনি যা বলবেন আমি তাই করব। তবে আমাদের সাবধান থাকতে হবে, গ্রামের লোক জানলে খুবই ঝামেলা হবে। আরে মিয়া, আমি থাকতে তোমার ভয় কিসের? আমি এই গ্রামের মোড়ল, আইন তো আমার পকেটে থাকে। তুমি শুধু কাজটা নিঃশব্দে করো, বাকিটা আমি দেখব। ঠিক আছে বাবু, তাই হবে। আর শোনো, বেশি দেরি করার দরকার নেই। তাহলে কাল রাতেই কাজটা সেরে ফেলো। ওকে রাতে একা পেলেই শেষ করে দাও। কত বড় সাহস আমার কথার অবাধ্য হয়! বুঝেছি বাবু, বুঝেছি। এমন ভাবে কাজটা করতে হবে যেন সাপও মরে আবার লাঠিও না ভাঙে। ওগো, শুনলাম আজ নাকি মহেশ তোমার কাছে এসেছিল। তোমার কাছে কি চাই ও? আরে, ওর যত সব ফালতু কথা। আমাকে জমি বিক্রি করতে বলল, আমি না করে দিয়েছি। ওদের সঙ্গে কিন্তু এত ঝামেলা করো না। মোড়ল বাবু আর মহেশ কিন্তু মোটেই ভালো মানুষ না। আরে, তুমি ভয় পেও না তো। আমি মাটির মানুষ। মাটির সঙ্গে অন্যায় হলে আমি চুপ থাকবো না। সিধুরে, আমি বলি কি, দেবাশিস বাবুর সঙ্গে তোর বেশি কথা না বলাই ভালো রে। লোকটা চতুর, তার চোখে শুধু লোভ আর লোভ রে। ওরে দেবেন, তুই তো সব সময় ভয় পাস। মোরল বাবু মহেশকে দিয়ে আমার জমি নিতে চেয়েছে, আমি সোজা না বলে দিয়েছি। ব্যাস, এবার ওরা যা করে করুক। আরে তুই বুঝতে পারছিস না রে ভাই, লোভী মানুষ মুখে কিছু না বললেও মনে অনেক কিছু রাখে। আজ যদি সে জমি না পায়, কাল হয়তো অন্যভাবে নেবে। ওই জমি সে নিয়েই ছাড়বে। দেখ দেবেন, আমি কখনো কারো ক্ষতি করিনি, তাই কেউ আমার ক্ষতিও করবে না, এটা আমার বিশ্বাস দেবেন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। এই দুনিয়ায় সবাই সৎ না রে সিধু। যাই হোক, তুই সাবধানে থাকিস, আর রাতে কিন্তু ভুলেও একা কোথাও যাবি না। আরে কিরে, তুই কি আমার মা হয়ে গেলে নাকি রে ভাই? ভয় পাস না বন্ধু, আমি কাউকে ভয় পাই না, আর কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না। আরে দেবেন, এসো এসো, বসো। রান্না হয়ে গেছে, খেয়ে যাও। পরে খাবো বৌদি। সিধু কোথায়? ও আজ দুপুরে বাড়িতে আসেনি নাকি? ওর কথা আর বলো না, এখনো জমিতেই আছে। আজকাল ওর মাথায় শুধু জমি আর গাছ। দেখো বৌদি, ওর দিকে একটু খেয়াল রেখো। জানোই তো মোরলের সঙ্গে ওর ঝামেলা চলছে। মোরল বাবু মোটেও ভালো মানুষ না। ওকে রাতে কোথাও একা পাঠিও না কিন্তু। আমি ওকে কত করে বলেছি, কিন্তু ও তো কারো কথাই শোনে না। বলে আমি তো কারো ক্ষতি চাইনি, তাই আমার ক্ষতিও কেউ করবে না। ওর এই একগুঁয়ে স্বভাবই আজ আমাদের ভয়ের কারণ।
কি রে, এখনো তুই এখানে? দুপুরে তোর বাড়িতে গিয়েছিলাম, তোকে পেলাম না। আজ দুপুরে খেতেও যাসনি নাকি রে? কাজ করেই কুল পাচ্ছি না, খাওয়ার সময় কই। তোর তো খালি কাজ আর কাজ। দেখ মেঘ কেমন ঘন হচ্ছে, আমার মনে হয় ঝড় আসবে, শুধু আকাশে নয় মাটিতেও রে। আরে বাহ, তুই তো দেখছি কবি হয়ে যাচ্ছিস রে। ওসব ভাবিস না তো, যা হবে ঠিকই হবে। আমি শুধু চাই তুই ভালো থাক রে ভাই। এই গ্রামে তোর মতো মানুষের খুবই দরকার। ভয় পাস না বন্ধু, আমি যদি সত্যি এই মাটির মানুষ হয়ে থাকি, তবে এই মাটি আমার রক্ষা করবে রে। ঘরে এখন রানী ঘুমাচ্ছে, মিথিলা হয়তো অপেক্ষা করছে। আহ আহ আজ একটু বেশি দেরি হয়ে গেল। কি এত রাইতে একা একা ফিরছ সিধুদা? একা একা তোমার ভয় লাগে না নাকি? মহেশ, এত রাতে তুই এইখানে কেন? কি করছিস? তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই তোমার জন্য অপেক্ষা করছি আমি। আমি তো তোকে অনেক দিন ধরে ভদ্রভাবে বলেছি শুধু, জমিটা দে, ভালো দাম পাবি, কিন্তু তুই বুঝলি না। এখন তোকে আর দাম দেওয়া লাগবে না রে, এইবার জমিটা ফ্রিতেই আমার হবে। ওই জমি আমার বাবার আশীর্বাদ, ওখানে আমার ঘাম, আমার পরিশ্রম। তোমরা ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেবে? আরে দাদা, অনেক বড় বড় কথা শিখে গেছো দেখছি। বাঁচাও বাঁচাও, কেউ আছো? বাঁচাও বাঁচাও! চিৎকার করে কোনো লাভ নেই, এই পথে আজ কেউ যাবে না। তোমরা যা করছো, একদিন ঠিক এর বিচার হবে। আকাশেরও চোখ আছে। তাহলে সেই আকাশকেই বলো যেন তোমাকে রক্ষা করে। অবশেষে ঝামেলাটা শেষ হলো। ওকে এখনই এই নদীর জলে ফেলে দাও। এখন জমিটা আমার, আর কোনো ঝামেলা নেই। সারাটা রাত কেটে গেল, সিধু তো এখনো বাড়ি ফিরল না। বাজার থেকে আসতে এত দেরি হয় নাকি? মা, বাবা কই? বাবা কি এখনো ফেরেনি? না রে মা, হয়তো কোথাও কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলেছে। তুই উঠে খেয়ে নে মা, আমি তোর খাবার দিচ্ছি এক্ষুনি। না মা, একা একা খেতে মন চায় না, বাবা আসলে তবেই একসাথে খাবো। তুই চিন্তা করিস না তো, তোর বাবা কেমন মানুষ জানিস তো, সব সময় কাজে দেরি করে। একটু দেরি হলেও ঠিক চলে আসবে, দেখিস। ও বৌদি, কই যাও? সিধুদা এখনো ফেরেনি নাকি? না দেবেন, গত রাতে বাজারে গিয়েছিল, আর তারপর থেকে আর কোনো খোঁজও নেই তার। আচ্ছা, আমি সিধুকে খুঁজে দেখছি। তুমি ঘরে যাও বৌদি, চিন্তা করো না, আমি আছি তো। চিন্তা কি আর সাথে করি? তোমার বন্ধু যা একগুয়ে, না জানি কোথায় কি করে বসে আছে। আহ, অত ভয় পেও না বৌদি, আমি যখন যাচ্ছি তখন কিছু একটা নিশ্চয়ই বোঝা যাবে গো। বাজার থেকে বাড়ি ফেরার পথ এই একটাই, তাহলে তো কাল রাতে এই পথ দিয়ে সিধু ফিরছিল, কিন্তু ওর তো কোনো চিহ্নই নেই। কোথায় যে গেল কে জানে।
আরে, এই তো সিধুর বাজারের ব্যাগ। ও সিধু, সিধু ভাই, শুনতেছো? কই তুমি, সিধু ভাই? সিধুরে নদী গিলা নিছে বোধহয়, অনেক সময় এমন হয় সিধু নাই। না, এ হতে পারে না। নদী আমার সিধুকে নেবে না। ও তো সাঁতার জানে, ও নিশ্চয়ই ফিরে আসবে। আমি নদীতে ওকে খুঁজে দেখেছি, কিন্তু সিধুকে কোথাও পাইনি। হয়তো সত্যিই সিধু। মা, আমার বিশ্বাস বাবা আজ রাতেই ফিরবি। আমি জানি মা, সে মেঘের ঘোড়ায় চড়ে আসবে। এ কি, এ কোথায় আমি? এ নদী, মাটি, মিথিলা, রানী, সবাই কোথায়? আরে তুমি, তুমি তো সেই ঘোড়া যে আমার স্বপ্নে আসতো। হ্যাঁ সিধু, তুমি আমারই আহ্বান শুনে এসেছো। মাটির মানুষ তুমি, কিন্তু এখন তুমি এই আকাশের সন্তান। তার মানে আমি কি সত্যিই মরে গেছি? ওরা তো আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল। মৃত্যু তো কেবল দেহের জন্য, আত্মার জন্য নয়। তোমার ন্যায় বিচার অসম্পূর্ণ রয়ে গেছে। তোমার জমি, তোমার পরিবার, তোমার সত্তা সবই অন্যায়ের শিকার হয়েছে। আমি এখন কি করতে পারি? আমি তো কেবল এক সাধারণ কৃষক। ন্যায়ের মানুষ কখনো সাধারণ নয়, তারা হয় অসাধারণ। তোমার সত্য, তোমার সততাই তোমার প্রধান অস্ত্র। আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব সেই মাটিতে যেখানে তোমার রক্ত ঝরেছে। আমি কি আমার পরিবারের সঙ্গে দেখা করতে পারবো? সময় হলে পারবে, কিন্তু তার আগে তোমাকে ফিরতে হবে অন্ধকারে। দেবাশিস আর মহেশের অন্যায় মুছে দিতে হবে, তারপর দেখা করতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তুত। আমি এই অন্যায়ের প্রতিশোধ নেবই নেব। ওই শয়তানদের আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। আমার পিঠে ওঠো সিধু, এখন থেকে তোমার ন্যায়ের যাত্রা শুরু হলো। আমি ফিরব, আমার মাটি আর প্রিয় মানুষদের ন্যায়ের জন্য আমি ফিরব। সিধু, সময় এসেছে। অন্যায় যেখানে আছে সেখানেই বজ্র নামাতে হবে। অবশেষে আজ আমার মাটির ন্যায় ফিরে পাব। মহেশের পাপের হিসাব আজ শেষ হবে। পাপ করতে করতে ওর পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে। কি জানি আজকাল কেন যে রাতে ঘুম হয় না। কানে কানে যেন কেউ কিছু বলে, আমি আসছি, আমি আসছি। ধুত্তেরি, পাগলের মতো কি সব ভাবছি। আচ্ছা, নাকি সিধু আসছে? কে 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 রে? ওইখানে কে? আরে, এটা কিভাবে সম্ভব? তুই তো মরে গেছিস। আমি নিজের হাতে তোর মৃতদেহ নদীতে ফেলে দিয়েছিলাম। তাহলে তুই আবার কিভাবে আসলি? আমার দেহ মরেছে, কিন্তু আমার আত্মা নয়। আমি ফিরে এসেছি আমার মাটির প্রতিশোধ নিতে। আমারে তুই ক্ষমা কর সিধু। আমি শুধু মোড়লের আদেশ মেনে এই কাজ করেছিলাম। এই সব মোড়ল বাবুর বুদ্ধি, যা করার সেই করতে বলেছিল। আমি তো শুধু অন্যায়কারীর চাকরও অন্যায়কারী মহেশ। আজ তোর পাপের জবাব এই মেঘ দেবে। একটা পাপী শয়তানের শাস্তি শেষ হলো, কিন্তু আমার যাত্রা এখনো শেষ হয়নি। এখনো বড় শয়তানের ধ্বংস হওয়া বাকি। এক অন্যায়কারী মুছে গেল, এবার সময় এসেছে মূল দোষীর দিকে যাওয়া। এবার দেবাশিস বাবুর কাছে যেতে হবে। এবার দেবাশিস বাবুকে ওর পাপের শাস্তি পেতে হবে। হ্যাঁ,
ন্যায়ের বজ্র এখন তার দরজায় পড়বে। কে কে রে, কে ওখানে? কি হচ্ছে সব? আর এই শব্দটা কিসের? যেন মেঘ কাঁপছে, আকাশ ভেঙে পড়ছে। কি তুই তুই তো মরে গেছিস। আমি তো শুধু তোর জমি নিতে চেয়েছিলাম, শান্তি করতে চেয়েছিলাম, কিন্তু এখন তো তোকে মেরেও শান্তি পেলাম না রে। এই দূর হ, দূর হ, দূর হ এখান থেকে, দূর হ। এবার তোর কঠিন শাস্তি হবে শয়তান মোড়ল। তোর লোভ যতদিন এই পবিত্র মাটির গন্ধ নষ্ট করবে, আমি ততদিন থাকব। আমি ততদিন তোর বিচার করতে আসব। আজ এই মাটি তোর বিচার চাইছে। তোর লোভ আর তোর পাপই আজ তোর ধ্বংসের কারণ হবে। আমাকে ক্ষমা করো সিধু, আমি ভাবতে পারিনি তোমার সঙ্গে এমন হবে। আমি তো শুধু জমি নিতে চেয়েছিলাম, তোমার জীবন নয়। আমাকে তুমি ক্ষমা করে দাও, শেষ একটা সুযোগ দাও, আমি তোমার জমি ফিরিয়ে দেব। যার হাতে নিরপরাধের রক্ত, তার বিচার আকাশ নিজেই করবে। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার কান্না যখন কেউ শোনেনি, তখন তোর কথাও, তোর কান্নাও কেউ শুনবে না। ন্যায়ের মেঘে আজ শান্তি নেমেছে। এখন সময় মাটিকে ফের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার। মা, মা দেখো, আজ মেঘগুলোকে একদম ঘোড়ার মতো লাগছে। তুই তো প্রতিদিনই এই কথা বলিস। না মা, আজকে একটু আলাদা মনে হচ্ছে। বাবা ওই মেঘে বসে দেখছে আমাদের। যদি সত্যি হয় তাহলে তোর বাবা নিশ্চয়ই খুশি আছে, আমাদের দেখেও শান্তি পাচ্ছে। বৌদি, আজকাল গ্রামে অদ্ভুত কথা শোনা যাচ্ছে। কেউ বলছে রাতের আকাশে এক ঘোড়া উঠতে দেখেছে, আবার কেউ বলছে মাঝ রাতে নাকি নদীর ধারে সাদা আলো জ্বলে ওঠে। হয়তো ওটা অলৌকিক কিছু, আবার হয়তো ওটা সিধুর আত্মা। আমি ঠিক জানি না ওটা অলৌকিক কিনা, কিন্তু একটা জিনিস বুঝেছি, ন্যায়ের শ্বাস এই গ্রামে ফিরে এসেছে। মোড়লের দালান ধসে পড়েছে, আর মহেশ কোথাও যেন হারিয়ে গেছে। সিধু হয়তো নিজের মতো করে অন্যায়কে শেষ করেছে, কিন্তু আজ আমি বড্ড একা। তুমি একা নও বৌদি, আমি আছি, আর রানীও বড় হচ্ছে। তোমাদের জীবন আবার নতুন করে শুরু হবে, নতুন করে। ভয় পেও না মিথিলা, আমি ওপর থেকে তোমাদের দেখছি প্রতিদিন, প্রতি রাতে। মেঘের ওপারে থেকেও তোমাদের প্রতি ভালোবাসা আমার মরেনি। ওগো, তুমি কি আর কোনো দিন ফিরবে না? আমি তো এখানেই আছি, তোমাদের চারপাশের বাতাসে, রানীর হাসিতে। শুধু আমাকে মনে রেখো, আমি মেঘের ঘোড়ায় চেপে আবার সূর্য এনে দেব তোমাদের জীবনে। মা, মা দেখো, বাবা হাসছে। বাবা বলতো আকাশে একটা মেঘের রাজ্য আছে, সেখানে মেঘে ঘোড়া ছুটে বেড়ায়। কি দেখছিস রে রানী? ওই মেঘটা দেখছি, দেখো না কাকা, ওটা একদম ঘোড়ার মতো লাগছে না? মনে হচ্ছে ওটা বাবার জাদুর ঘোড়া। হ্যাঁ,
সত্যিই তো, হয়তো তোর বাবা এখন মেঘের মানুষ হয়ে গেছে রে। ও এখন আকাশের সন্তান। জানিস রানী, তোর বাবা যখন বেঁচে ছিল তখনও সে মাটির মানুষ হয়ে আকাশে স্বপ্ন দেখত। আজ সে সত্যিই ওই আকাশেরই অংশ রে। আমি জানি কাকা, বাবা বলেছিল স্বপ্ন বড় করলে নাকি আকাশও কাছে আসি। তাই তো, তুইও তোর স্বপ্ন ধরে রাখিস, বুঝলি? একদিন তুইও হয়তো তোর বাবার মতো আকাশ ছুঁয়ে ফেলবি রে। আমি একদিন জাদুর ঘোড়ায় চড়বো কাকা, মেঘের ভেতর দিয়ে উড়ে যাবো, আর বাবাকে বলবো, দেখো বাবা, আমি এসেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।